আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন, তবে সূচক মাত্র ১ পয়েন্ট কমেছে। টানা ৫ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ সূচক ১ পয়েন্ট কমেছে। গত ৫ কার্যদিবসে সূচক বৃদ্ধি পেয়েছিল প্রায় ১৬২ পয়েন্ট। তবে আজ দিন শেষে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ১৩০টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, ২০০-র উপরে কোম্পানি শেয়ারের দাম কমেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ২০৫টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। লেনদেনের গতি ভালোই ছিল। আজ ৪৬২ কোটি টাকা লেনদেন হয়েছে আজ দিন শেষে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের সিইও মোহাম্মদ শাহেদ ইমরানের সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম শাহেদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। শাহেদ ভাই, আপনার কাছে জানতে চাই, সূচক গত ৫ কার্যদিবসে ১৬২ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে, কিন্তু সূচক বৃদ্ধি পেলেও বেশিরভাগ শেয়ারের দাম দেখা গিয়েছে যে কাঙ্ক্ষিত লেভেলে সূচকের অনুপাতে বাড়েনি। সূচক বাড়লেও দেখা যায় শেয়ারের দাম কমে রয়েছে। আজকেও যদি আপনি দেখেন ১ পয়েন্ট সূচক কমেছে, কিন্তু বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম কমেছে। ২০৫টি কোম্পানি শেয়ারের দাম কমেছে। তাহলে কি ক্যালকুলেটেড ওয়েতে সূচক বাড়ছে কিনা? দেখেন, সূচক তো বিবেচনা করা হয় আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন হিসাব করে। আমাদের লিস্টেড কিছু কোম্পানির পেইড আপ ক্যাপিটাল অনেক বড়, আবার কিছু কিছু কোম্পানি আছে যাদের পেইড আপ ক্যাপিটাল পরিমাণ খুবই কম। এটা হচ্ছে কি, এখন আপনি যখন গ্রামীণ ফোন বা বড় ধরনের কোনো সূচক শেয়ারের যখন দাম ১ টাকাও বৃদ্ধি পায়, সেটা কিন্তু সূচকের উপর একটা বড় এফেক্ট ফেলে। আর যখন আপনার এই কোম্পানিগুলোতে সূচক নিচের দিকে যায়, ১ টাকা কমে, সেটাও একটা সূচকে প্রভাব ফেলে। কিন্তু আপনার ছোট ছোট মূলধনে যদি ১৫টা বা ২০টা কোম্পানিও যদি 10% করে বাড়ে, তাহলে কিন্তু এইরকম এফেক্ট পড়ে না। এটা হচ্ছে তাদের সেই পরিশোধিত মূলধনের আকারের জন্য। সুতরাং সূচক দিয়েই যে আমরা সবসময় বাজারকে পরিমাপ করতে পারবো, সেটা আসলে অ্যাকচুয়ালি পুরোপুরি সত্যি হয় না। আচ্ছা, এই ক্ষেত্রে এখন আসি নো ডিভিডেন্ড নিয়ে। আপনি জানেন গতকাল ২টি কোম্পানি নো ডিভিডেন্ড দিয়েছে, আজ ৪টি কোম্পানি। ২ দিনে ৯টি ঘোষণা এসছে, এর মধ্যে ৬টি কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে, যদিও বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান খাতের। উদ্যোক্তা পরিচালকদের কোনো দায় রয়েছে কিনা? কারণ দিন শেষে ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারী এই নো ডিভিডেন্ড ঘোষণা করার জন্য। উদ্যোক্তা পরিচালকদের ক্ষেত্রে তদারকি আরও বাড়ানো উচিত কিনা? নো ডিভিডেন্ড অবশ্যই বিনিয়োগকারীদের ক্ষতি করে। আর আমরা রিসেন্টলি যে ডিভিডেন্ড গুলো দেখছি, এগুলো সবগুলোই ফাইন্যান্স কোম্পানির। এগুলোর ফিনান্সিয়াল অবস্থা কি আমরা সবাই জানি। সুতরাং এই ক্ষেত্রে নো ডিভিডেন্ডটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল, যদি ফিনান্সিয়াল কোম্পানিগুলোর হেলথের অবস্থা ওরকম খারাপ হয়। কিন্তু কোম্পানির ব্যবসা পরিচালনার জন্য কোম্পানির দায়িত্বে যে ম্যানেজমেন্ট আছে, তার বা যে বোর্ড অফ ডিরেক্টরস আছে, তার তো অবশ্যই দায়ভার নিতে হবে। কারণ ওনারা ব্যবসা পরিচালনা করছেন এবং একটা কোম্পানিতে একজন বিনিয়োগকারী বিনিয়োগ করছেন ওই লভ্যাংশের জন্যই, তো অন্য কোনো কারণে তো না। সুতরাং ওনাদেরকে তো কিঞ্চিত দায়ভার নিতেই হবে এখানে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে। আপনি জানেন নো ডিভিডেন্ড ঘোষণা করার পরে এই কোম্পানিটি জেড ক্যাটাগরিতে চলে যায়। কোম্পানির যে ডিভিডেন্ড রিকোয়ারমেন্ট রয়েছে সেটা ফুলফিল না হলে জেড ক্যাটাগরিতে চলে যায়। জেড ক্যাটাগরিতে চলে গেলে লেনদেন করতে অসুবিধা হয়, যেহেতু সেটেলমেন্ট পিরিয়ডটা অনেক লঙ্গার। সেই ক্ষেত্রে কিন্তু আরও বড় প্রভাব পড়ে। এই ক্ষেত্রে যেহেতু আপনি জানেন আর্থিক প্রতিষ্ঠান খাতের অবস্থা একটু নাজুক রয়েছে, স্পেশাল কনসিডারেশন নেওয়া উচিত কিনা জেড ক্যাটাগরির ক্ষেত্রে? এটা খুব বেশি ডিফারেন্স বোধ হয় না, একদিন বা দুদিনের। আর কোথাও কোথাও খুব বেশি ডিফারেন্স কিছু না। আর জেড ক্যাটাগরিতে আসলে এটা এই জন্যই করানো হয়েছে যে আমাদের বিনিয়োগকারীরা সবাই কিন্তু সুশিক্ষিত না। ওনারা কোম্পানির ব্যালেন্স শিট অনেকেই দেখেন না, কোম্পানির গত কয়েক বছরের গ্রোথ কি আছে এবং ভবিষ্যৎ ব্যবসার পরিকল্পনা কি, এটা নিয়ে অনেকেই মাথা ঘামান না। সুতরাং ওনাদেরকে এই জিনিসটা মাথায় দেওয়ার জন্যই যে জেড ক্যাটাগরির ব্যাপারটা আনা হয়েছে, যে আপনি যে শেয়ারটাতে বিনিয়োগ করছেন এটা কিন্তু জেড ক্যাটাগরি। তাহলে এটা আপনি বিক্রি করলে ৩ দিন পরে বা ৪ দিন পরে আপনি শেয়ার পাচ্ছেন বা এটা থেকে বিক্রিত টাকাটা পাচ্ছেন। তাহলে ওই বিনিয়োগকারীর ভিতরে একটা সচেতনতা আসে যে আমি বোধহয় যে কোম্পানিতে বিনিয়োগ করছি সেটা আসলে, এটা অনেক থেকে উপর থেকে চাপায় দেওয়া যদিও, কিন্তু আমাদের বিনিয়োগকারীরা যদি সত্যিকার অর্থে সুশিক্ষিত হতেন তাহলে এটার দরকার হতো না। আচ্ছা, এখন আসি আইপিও প্রক্রিয়া নিয়ে। আপনি জানেন যে গত বৃহস্পতিবার যে মিটিংটি হয়েছে বিএসসিসির সাথে পুঁজিবাজার অংশীজনদের, সেক্ষেত্রে আইপিও প্রক্রিয়া নিয়েই অনেকক্ষণ আলোচনা হয়েছে।
আমার একটি পয়েন্ট হচ্ছে যে আপনি জানেন যে ইস্যু ম্যানেজার যারা রয়েছে তাদের কেপিআই রয়েছে যে প্রতি 2 বছরে একটি করে আইপিও আনতে হবে। এই বাধ্যবাধকতা পূরণ করতে গিয়ে আইপিওর ক্ষেত্রে বাজার বিশ্লেষকরা বলছেন যে বস্তা পচা আইপিও অনেক সময় চলে আসে, অথবা 10 কোটি টাকার আইপিওতে অনেক ইস্যু ম্যানেজার কাজ করতে আগ্রহী থাকে। এই জায়গাতে আপনার এই রুলসের ক্ষেত্রে একটু শিথিলতার দরকার কিনা, যেন পুঁজিবাজারে ভালো আইপিও আসে, ইস্যু ম্যানেজারদেরকে একটু রিল্যাক্স করা উচিত কিনা? আমি একটু পুরনো হিসেবে চলে যাই, যেহেতু আপনি আইপিওর ব্যাপারটাতে এসছেন। 2010 সালে আইন পরিবর্তনের আগে আইপিওর ব্যাপারগুলো ব্রোকার হাউস থেকেই নিয়ন্ত্রণ করা হতো। 2006 বা 7 দিকে বোধহয় এই প্রক্রিয়াটা শুরু হয়, যে মার্চেন্ট ব্যাংক এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে এবং ব্রোকারকে তিনজনকে পৃথক করে ফেলার ফলে যেটা হচ্ছে, এবং এদের মাঝখানে একটা চাইনিজ ওয়াল তুলে দেওয়া হয়েছে। কোনো মার্চেন্ট ব্যাংক কোনো ব্রোকারের সঙ্গে অ্যাসেট ম্যানেজমেন্টের ওরকম সুদৃঢ় ভিত্তি এখন আর নেই। হ্যাঁ, এই চাইনিজ ওয়ালের জন্য অ্যাকচুয়ালি আমি যেটা বলবো যে একদম পুরো মার্কেটের সঙ্গে আইপিওর একটা বিচ্ছিন্নতা রয়ে গেছে, একটা দূরত্ব ক্রিয়েট হয়ে গেছে। এই দূরত্বটা গুছায় আনা দরকার, মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারকে আরো কাছাকাছি আসা দরকার। আপনি যে আইনটার কথা বলছিলেন সেই আইনটা নিয়ে ইতিমধ্যে কথাবার্তা হচ্ছে, যে আইনগুলোকে সংস্কার করার জন্য কমিটি থেকেও কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। আইপিও যে রুলগুলো আছে এগুলো কিছুটা অবশ্যই সংস্কার করা উচিত। আর আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আইপিও হচ্ছে এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জায়গার জন্য আপনি আইপিওতে আসছেন, তাই না? আমরা একটা ব্যাংক লোন 30 থেকে কোথাও 15 দিনও ব্যাংক লোন অ্যাপ্রুভ করে দেয়। সর্বোচ্চ 30 বা বড় জোর আমি 3 মাস নিতে পারি, 3 মাসের মধ্যে কিন্তু ব্যাংক লোন অ্যাপ্রুভ হয়ে চলে আসে। আর সেখানে আমরা পুঁজিবাজারে দেখছি যে 5, 7, 8, 10 বছর আগে অনেকে আইপিও তে টাকা তোলার জন্য এসছেন, করতে পারছেন। হ্যাঁ, প্রসপেক্টাস জমা দিয়েছেন, কিন্তু ওনাদের সেটা ফাইল হয়ে আসছে না, বিভিন্ন রকম অনুসন্ধান হচ্ছে। সুতরাং এই অনুসন্ধানগুলো দ্রুত করে আইপিও কে বাজারে আনা উচিত, কারণ বাজারের প্রাণ হচ্ছে, আমি মনে করি, আইপিও। জি, এক্ষেত্রে আপনি জানেন যে পুঁজিবাজারের যে টাস্ক ফোর্স রয়েছে তাদের সুপারিশ ছিল যে আইপিও প্রক্রিয়ার সময়সীমা 5.5 থেকে 6.5 মাসের মধ্যে করা। এবং আপনি যে সংস্কারের কথা বলছেন, আপনি জানেন বিএসসিসি নেতৃত্ব আসার পর 10 মাস হয়ে গেছে। 10 মাসে আমরা আইপিওর ক্ষেত্রে কোনো দৃশ্যমান সংস্কার কিন্তু এখনো কার্যকর হতে দেখিনি। তাহলে কত সময় লাগতে পারে এই সংস্কার হতে, এবং কখন গিয়ে আসলে শেষ হবে এবং আইপিও আসবে? কারণ 10 মাস আইপিও নেই পুঁজিবাজারে। এটা তো আননোন যে কখন শেষ হবে, কিন্তু আমার মনে হয় যে প্রক্রিয়াটা, আপনার আইন সংশোধনের প্রক্রিয়া ঠিক আছে, সেটা চলতেছে, চলুক, কিন্তু একইভাবে পুরনো আইনের ভেতরে হলেও আইপিও কে আনা উচিত। কারণ আমি বিশ্বাস করি যে আইপিও হচ্ছে প্রাণ। আপনি দেখেন যে 2008, 9, 10 বাজারকে আপনারা উত্থান বলছেন, উত্থানের সময়কাল বলছেন, কেন বলছেন? এই সময় বাজারে প্রচুর আইপিও এসছে, ভালো ভালো এবং আইপিও। এই আইপিও, হ্যাঁ, ভালো ভালো আইপিও এসছে। আইপিও আসার ফলে কি হয়েছে, মানুষের ভিতরে, সাধারণ বিনিয়োগকারীর ভিতরে একটা স্পৃহা এসছে। তারা এখানে বিনিয়োগ করেছে, কিছু লাভ করেছে, কিছু প্রাইমারি বাজারে লাভ করেছে, কিছু সেকেন্ডারি বাজারে লাভ করেছে। বাজার কিন্তু দুটারই একটা সংমিশ্রণ। সুতরাং শুধু যদি আপনি সেকেন্ডারি বাজারের উপর ডিপেন্ড করে বসে থাকেন যে মনে করেন বাজার ভালো হবে, এটা কখনোই না। সুতরাং বিদ্যমান আইনের ভেতরে থেকে ওটা সংস্কার হোক, আমরা চাই সংস্কার হোক, কিন্তু বিদ্যমান আইনের ভেতরে থেকেও কিভাবে দ্রুত আইপিও আনা যায় সেটা অবশ্যই চেষ্টা করা উচিত। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন হচ্ছে, সংস্কার তো চলছেই, এবং এই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড নিয়েও কিন্তু আমরা কোনো ধরনের বড় ধরনের সংস্কার দেখতে পাইনি। মিউচুয়াল ফান্ডের উন্নয়নের কথা বলা হচ্ছে, কিভাবে মিউচুয়াল ফান্ডকে আসলে সক্ষমতা বৃদ্ধি করা যাবে? এইটা আমাদের জন্য একটা ব্যাকলগ হয়ে আছে। আমরা জানি যে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে ডেভেলপ করছে না, এবং সারা পৃথিবীতে যেখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন এবং ওখান থেকেই তারা লভ্যাংশ নেন, মার্কেটের মেইন প্লেয়াররা কিন্তু মিউচুয়াল ফান্ড বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো। কিন্তু আমাদের দেশে হচ্ছে ঠিক তার উল্টোটা, আমাদের দেশে সাধারণ বিনিয়োগকারী এসে মূল বাজারে বিনিয়োগ করছেন। তো আমাদের যে মিউচুয়াল ফান্ডের যে আইনগুলো, এগুলোকে সংস্কারের কিছু কথাবার্তা হচ্ছে। মিউচুয়াল ফান্ডের ভিতরে আমরা দেখেছি যে প্রচুর অনিয়ম হয়েছে, সেই অনিয়মগুলোকে আসলে দূর করে দিয়ে এটাকে রিয়েলাইজ করে আনতে হবে, সঠিক পথে আনতে হবে। এবং একই সঙ্গে আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমাদের মিউচুয়াল ফান্ডের ইন্ডাস্ট্রিতে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে প্রফেশনাল ক্রিয়েট হয়নি। আমার মনে হয় এই প্রফেশনাল ক্রিয়েট করার জন্য বিআইসিএম একটা ভূমিকা রাখতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ ভাই। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের সিইও মোহাম্মদ শাহেদ ইমরানের সঙ্গে।
দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবণী। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।